স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মুহিউদ্দিন। স্বস্তির বৃষ্টি কিছু সময় না যেতেই নাগরিক জীবনে যন্ত্রণার কারণ হয়ে দাঁড়ায়। রাজধানী ঢাকা ও বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামে প্রায়ই দেখা যায় এমন চিত্র, কারণ বর্ষণে জলাবদ্ধ হয় রাস্তাঘাট অলিগলি। বৃষ্টির সাথে সাথে সড়কে সড়কে আসে যানবাহনে বাড়তি জটলা। এসব নিয়ে আজকের আলোচনা জটের শহর। কথা বলতে স্টুডিওতে আছেন নগর গবেষণা কেন্দ্রের সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম, আছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনসার আলী খান এবং ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান মোহাম্মদ আজিম বক্স। স্বাগত আপনাদের। এছাড়া আমাদের সঙ্গে সরাসরি চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছে চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী AKM ফজলুল্লাহ। স্বাগত আপনাকেও। প্রফেসর নজরুল ইসলাম, আপনার কাছেই প্রথমে জানতে চাইবো যে ঢাকা ও চট্টগ্রাম মহানগরের জলাবদ্ধতা সিটি কর্পোরেশন ওয়াসার উপর চাপায়, ওয়াসা সিটি কর্পোরেশনের উপর চাপায়। আমরা জনগণের দুর্ভোগের সাথে কর্তৃপক্ষ নিয়েও এক ধরনের বিভ্রান্তি আছে যে কার কোনটা আসলে কাজ। আপনি বিষয়টি কিরকম ভাবে দেখেন, আপনার কাছে বিষয়টি কত পরিষ্কার সেটিও আমরা একটু জানতে চাইছি। ধন্যবাদ। এখানে যদি ঢাকার কথাই ধরি বা চট্টগ্রাম, দুটো শহরেই তো এখন সিটি কর্পোরেশন আছে, আবার উন্নয়ন সংস্থা আছে। ঢাকায় রাজুক, চট্টগ্রামে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। তো এখন ঢাকা বা চট্টগ্রাম যখন মিউনিসিপ্যালিটি ছিল তখন তো এই পানি সরবরাহ, বিদ্যুৎ সংযোগ অথবা ড্রেনেজ, পানি নিষ্কাশন, সুয়ারেজ সবই কিন্তু পৌরসভা বা মিউনিসিপ্যালিটির দায়িত্বেই ছিল। তারপরে এই যে 64 সনে যেমন ঢাকা ওয়াসা যখন প্রতিষ্ঠিত হয় তখন ওয়াটার সাপ্লাই বা পানি সরবরাহ, তারপরে সুয়ারেজ, স্যানিটেশন এগুলো এবং সাথে পানি নিষ্কাশন, এই কাজগুলো তখন ওয়াসার হাতে চলে গেল। যাওয়ার পরে অবশ্য সিটি কর্পোরেশনের হাতে কিছু রয়ে গেছে, যেমন যেগুলো সারফেস ড্রেইন, সেইটা আবার সিটি কর্পোরেশনের অধীনে এবং কিলোমিটারের হিসাবে কিন্তু যথেষ্ট অনেকটাই। তো তাহলে এইখানে দুইটি সংস্থার দায়িত্ব এসে যায়। তবে মূল দায়িত্বটা কিন্তু ওয়াসারই। পানি নিষ্কাশন, তারা ওয়াসা তো ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশন তো বটেই, ওয়াসার সীমানা আরও অনেক বড়। নারায়ণগঞ্জ কিন্তু ওয়াসার মধ্যে, তাহলে 3টি সিটি কর্পোরেশন। এখন এই যে পানি নিষ্কাশন, বৃষ্টির সময়ে নগর বন্যা যাতে না হয় অথবা পানি সহজে সরে যায়, এগুলো নিয়ে অনেক কথাবার্তা হয়েছে, অনেক স্টাডিও হয়েছে এবং মহাপরিকল্পনাও হয়েছে। বড় রকমের হয়তো বিশ্ব ব্যাংক বা এদের জাইকা এদের সহযোগিতায় অনেক স্টাডিও হয়েছে এবং ওয়াসার তো মহাপরিকল্পনা অবশ্যই আছে। সিটি কর্পোরেশনের অবশ্য একটু আগে আমি আনসার আলী খান সাহেবকে জিজ্ঞেস করছিলাম এই ধরনের প্রকল্প ইদানিংকালে হয়েছে কিনা স্টাডি, ওনাদের সেটা সুযোগ হয়নি। আমি এখানে আসবার আগে বা কয়েকদিন ধরেই রাজুকের একেবারে সর্বসাম্প্রতিক স্ট্রাকচার প্ল্যান, ওরা যেটাকে বলছে ঢাকা প্ল্যান, এটা একটু খুলে দেখে আসলাম। সব কিছু আছে সেইখানে, এমনকি ওয়াটার সাপ্লাই, ড্রেনেজ বা পানি নিষ্কাশন, বন্যা ব্যবস্থাপনা, এর সবই আছে। এটাও আমি দেখলাম রাজুকের স্টাডি বটে, কিন্তু দায়িত্ব রাজুকের নয়, এটাও ঠিক। দায়িত্বটা হলো ওয়াসার এবং সিটি কর্পোরেশনের। আপাতত এইটুকু আমি ওয়াসা এবং সিটি কর্পোরেশনের দায়িত্ব। জনাব আনসার আলী খান, আপনি কি মনে করেন যে সিটি কর্পোরেশন তার দায়িত্ব ঠিকভাবে পালন করছে? মানে আমরা যে জলাবদ্ধ শহর দেখছি তাতে সর্বদাই আমরা একটা দোষী লোক খুঁজছি, সিটি কর্পোরেশনকে সেই দোষী লোক বলা যায় কিনা? আসলে দোষারোপ করে তো নগরবাসীর এই জটের সমাধান হবে না। রাইট। আর আমরা এই ব্লেম গেম করতে চাই না, কেউ করতে চায় না। আমাদের যে যতটুকু দায়িত্ব আমাদের আছে, এই দায়িত্বটুকু সুচারুভাবে এবং আন্তরিকভাবে যদি করতে পারি তাহলে অবশ্যই যন্ত্রণা কিছুটা হলে লাঘব হবে। আপনারা লক্ষ্য করেছেন ইতিপূর্বে, আপনারা এখানে স্টুডিওতে আমি আগে এসেছি, বলেছি, সম্প্রতি আপনারা লক্ষ্য করেছেন যে গত পরশুদিন রাস্তার ভিতরে আমার মেয়র মহোদয় শান্তিনগরে 1 হাঁটু পানির ভিতরে দাঁড়িয়েছিলেন। মেয়র মহোদয় যদি দাঁড়িয়ে থাকেন, সেখানে তার অধস্তন কর্মচারী আমরা যারা আছি তাদের অবস্থানটা আপনি অবশ্যই বুঝতে পারছেন। একমাত্র আমাদের আন্তরিকতার কারণেই কিন্তু এটা সম্ভব হয়েছে। আমরা অন্তর দিয়ে চাই যে নগরবাসী যেন জলজট থেকে শান্তি পাক। কিন্তু আসলে বাস্তব সমস্যা যেটা বলা হয়, জলাবদ্ধতা কথা বলা হয়, আসলে জলাবদ্ধতার বিষয়টি না, বিষয়টা জলজট। যেটা পানি বৃষ্টি হওয়ার সাথে সাথে প্রথমে রাস্তা থেকে গড়িয়ে আমাদের সসার ড্রেন থেকে স্টর্ম ওয়াটার ড্রেনে, স্টর্ম ওয়াটার ড্রেন থেকে এটা নদী বা খালে বা নিচু জায়গায় চলে যাওয়ার কথা। লাইনটা কিন্তু এরকমই থাকার কথা, কিন্তু বাস্তবত হচ্ছে যে রাস্তা পারে সসার ড্রেন থেকে ঠিক মতো স্টর্ম ওয়াটার ড্রেনে যেতে পারছে না।
এই যেতে না পাওয়ার দায়িত্বটা কার? আপনি সিটি কর্পোরেশন এবং ওয়াসার আমরা লিকেজ দেখছি, খুঁজছি, কিন্তু এখানে আমি বিনয়ের সাথে বলতে চাই, এই সসার ড্রেনগুলি পরিষ্কার রাখার দায়িত্ব যেমনি সিটি কর্পোরেশনের, তেমনি কিন্তু সমস্ত নগরবাসীর এবং সমস্ত স্টেক হোল্ডারের। এই নগরে যারা বসবাস করেন প্রত্যেকের দায়িত্ব কিন্তু ড্রেনগুলি যেন নোংরা না হয়, আর ড্রেনগুলি নোংরা হলে যেন যথাযথ কর্তৃপক্ষকে দিয়ে পরিষ্কার করিয়ে নেওয়া হয়। এই দায়িত্ব কিন্তু আমাদের সকল নগরবাসী। যথাযথ কর্তৃপক্ষকে যদি আমরা কর্তৃপক্ষ খুঁজে পাই না যে অনেক সময়, না এটা ঠিক, আমি মনে হয় আমি আবার মানে চাইলে আমরা পাবো। আমি আবার বিনয়ের সাথে বলতে চাই, যে কোনো জলবদ্ধতার সময় আপনারা যদি হাঁটেন অবশ্যই সিটি কর্পোরেশন লোককে সেখানে দেখতে পাবেন। আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি, কারণ আমি নিজে সে মাঠে থাকি যখন বৃষ্টি হয়, আমার মেয়ের মধ্যে মাঠে থাকেন, আপনারা লক্ষ্য করেছেন, এবং এটা প্রকাশিত সত্য। কিন্তু আপনি প্রথমে যে দায়িত্ব সুচারুরূপে পালন করার কথা বলছিলেন, সেটা কি শুধু নাগরিকদের উপর আরোপিত? আমি তা বলি নাই, আমি তা বলি নাই। আমার পার্ট যে পার্টটা সসার ড্রেন পরিষ্কার রাখার মতো দায়িত্ব সিটি কর্পোরেশনের, এবং সেগুলো নোংরা না করার দায়িত্ব কিন্তু নগরবাসীর, যেন নোংরা না হয়। আর যদি সসার ড্রেনগুলি পরিষ্কার থাকে, আসলে হয় কি সসার ড্রেন থেকে অনেক সংস্থা জড়িত, এই যারা রাস্তা খোঁড়াখুড়ি করে, বিভিন্ন সংস্থা কাজ করে মাটিটা যত সময় নেয় না, বৃষ্টির কারণে ওইটা সসার ড্রেন থেকে আবার স্টর্ম ড্রেনে চলে যায়। এটা হলো উন্মুক্ত ড্রেন, উন্মুক্ত সসার ড্রেনের সাথে চলে যায়। একটা পলিথিন ফেলা হলো, পলিথিনটা কিন্তু বৃষ্টিতে গোড়াতে সসার ড্রেন থেকে স্টর্ম ড্রেনে চলে যায়। ঢাকা শহরে প্রতিদিন কতগুলি পলিথিন ব্যবহার হচ্ছে আপনারা জানেন। তার মানে এমনিভাবে কিন্তু আমরা সকলেই কিন্তু কম বেশি দায়ী। আপনি নাগরিক দায়িত্বের কথাও আপনি বলছেন, সকলের কথা বলছি, সকলের কথাই বলছেন, সবার দায়িত্ব আছে এখানে। চট্টগ্রাম ওয়াসা ব্যবস্থাপনা পরিচালক কে ফজলুল্লাহর কাছে জানতে চাইবো যে বছরের পর বছর ধরে চট্টগ্রাম একটু বৃষ্টি হলেও পানিতে তলিয়ে যাচ্ছে, চট্টগ্রাম মহানগরে এই পরিস্থিতির উত্তরণ এবছর কি হয়েছে? মানে আমরা দেখছি যে আসলে হচ্ছে না। আপনার পর্যবেক্ষণ কি, এটা কবে নাগাদ আমরা এর থেকে রেহাই পাবো? জনাব কে ফজলুল্লাহ। আমি প্রথমে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে এই ধরনের প্রশ্ন আমাকে জিজ্ঞেস করেছেন। আসলে চট্টগ্রাম ওয়াসা এই পানি নিষ্কাশনের ব্যাপারে কিন্তু দায়িত্বপ্রাপ্ত নয়। এমনি অর্ডিন্যান্সে আমাদের দায়িত্ব আছে, কিন্তু আমরা এই দায়িত্বটা বুঝে নেইনি। এটা প্রথম থেকেই সিটি কর্পোরেশন দায়িত্ব পালন করছিলেন এবং ওনারা এই দায়িত্ব পালন করে যাচ্ছেন। চট্টগ্রাম ওয়াসা 1963 সালে প্রতিষ্ঠা হওয়ার পর থেকে শুধু পানি সরবরাহ নিয়েই তারা কাজ করে যাচ্ছে, এবং প্রতিষ্ঠানের এই ধরনের এখনো ক্যাপাসিটি ডেভেলপ করে নাই, যার ফলে তারা ড্রেনেজ এবং পানি নিষ্কাশন এই ধরনের কাজগুলো করতে পারে। তবে আমি একটা ভালো কথা জানাচ্ছি যে এবার আমরা কনসালটেন্ট নিয়োগ করেছি ওয়াসার পক্ষ থেকে ওয়ার্ল্ড ব্যাংকের সহায়তায়, যে চট্টগ্রামে যে জলাবদ্ধতা যে সৃষ্টি হয় তার উপর একটা স্টাডি করা, এবং পুরনো খালগুলোর অবস্থা কি সেটা একটা স্টাডি করা, এবং এই নিষ্কাশনটা কিভাবে করা যায় সেটার একটা স্টাডি, প্লাস সুয়ারেজ যে মাস্টার প্ল্যান এটা তৈরি করার জন্য আমরা একটা কনসালটেন্ট নিয়োগ করেছি। আশা করছি যে আগামী 20 মাসের মধ্যে আমরা এই কনসালটেন্টের রিপোর্টগুলো আমরা পাবো, যেটা নিয়ে আমরা ওয়ার্ল্ড ব্যাংক এবং জাইকার সঙ্গে আলাপ করলে পরে তারা এই ব্যাপারে এগিয়ে আসবেন। জনাব কে ফজলুল্লাহ, আপনি আশা করছেন যে 20 মাস পরে আপনি রিপোর্ট পাবেন? পানি সরবরাহ, জি জনাব কে ফজলুল্লাহ, আপনার কাছে কি এটি জানতে পারে যে চট্টগ্রাম ওয়াসা কবে এই নিষ্কাশনের দায়িত্বটিও বুঝে নিবে? মানে এরকম কোনো একটি টাইমলাইন, এরকম কি কোনো একটি ক্যালেন্ডার করা হয়েছে যে কবে নাগাদ চট্টগ্রাম ওয়াসা নিষ্কাশনের দায়িত্বটিও নিবে? এটা আমরা ডিপেন্ড করতেছে, আমরা এই কনসাল্টিং ফার্মের রিপোর্টটা পাওয়ার পরে আমরা এই রিপোর্টটা সরকারের কাছে দিব, এবং যখন আমরা দেখব যে ওয়ার্ল্ড ব্যাংকের ফাইন্যান্সিং ইনস্টিটিউশন বা জাইকা যারা এই সমস্ত প্রজেক্টের উপরে ফাইন্যান্স করতে আসবে, তখন থেকে আমরা এই জিনিসটা আমরা আমাদের দায়িত্বে বুঝে নিব বলে আমরা আশা করতেছি, এবং সেটা আমি আশা করি যে আগামী 2 থেকে 3 বছর সময় লাগবে, যার মধ্যে এই কাজটা আমরা বুঝে নিব এবং এই কাজটা শুরু করার জন্য আমরা প্রচেষ্টা নিব বলে আমি আশা করছি। জনাব কে ফজলুল্লাহ, আপনাকে ধন্যবাদ। 20 মাস পরে যদি আপনি রিপোর্ট পান, তারপরে সরকারের সাথে আমরা সেফলি 4-5 বছর ধরে নিতে পারি যে ওয়াসা এই দায়িত্ব নিচ্ছে কি নিচ্ছে না। মোহাম্মদ আজিজ বক, আপনি এখন ঢাকার উত্তরে বসবাস করছেন, একজন ঢাকায়া হিসাবে পুরান ঢাকায়ও আপনার নিয়মিত যাতায়াত আছে। বৃষ্টির মৌসুমে ঢাকার 2 অংশে আপনার অভিজ্ঞতা কেমন? কোনটা ভালো, কোনটা খারাপ? আসলে 2 অংশের অবস্থা কিন্তু একই রকম। কারণ আমরা পুরনো ঢাকায় ছোটবেলায় যেটা দেখেছি যে এই আরে আপনার জলজট কিন্তু কোনো সময় ছিল না সেই সময়কার। কারণটা হলো আপনার শীতের মৌসুমে বর্ষা আসার আগে বড় বড় ড্রেন, ছোট ড্রেন থেকে নিয়ে বড় বড় ড্রেনগুলো কিন্তু একটা থরলি এটাকে পরিষ্কার করা হতো, যেগুলো সাধারণত ধোলাই খাল
অথবা বুড়িগঙ্গা নদীতে যে পড়েছিল। তো এখন বেশিরভাগ জায়গাতেই কিন্তু দেখা যায় পানি কিন্তু শেষ প্রান্তে যে বেরোবার কোনো পথ নাই, হয় ওখানে কোনো দোকান হয়ে গেছে বা কিছু একটা হয়েছে। তো যে কারণে এদিক থেকে পানি ঠেলে আরেক দিকে দেওয়া হচ্ছে, ওখান থেকে আরেক জায়গায় যাচ্ছে, আসলে কাজ কিছুই হচ্ছে না। এবং আপনার আজকে বাংলাদেশের অবস্থা যেটা, সেটা শুধু ঢাকা চট্টগ্রাম না, যতগুলো জেলা শহর আছে সমস্ত জেলা শহরে কিন্তু জলজট হচ্ছে। এর কারণ হলো আগে অন্য অন্য যেটা ছোট ছোট জেলা শহর ছিল সেগুলাতে একটি দোকানের পাশ থেকে আরেকটি দোকানের দূরত্ব ছিল বেশ, এখন কিন্তু গা লাগিয়ে দোকান হয়েছে। তো কাজে বের হবার কোনো পথ নাই। প্রথম কথাটা হলো যে পরিষ্কার করে রাস্তাটা যদি পরিষ্কার রাখা যায়, ড্রেনগুলো যদি পরিষ্কার রাখা যায়, তাহলে কিছুটা আগে বাড়বে। কিন্তু এটা থরলি কিন্তু দেখা হয় নাই যে এন্ডের অবস্থাটা কি, আগে এন্ড থেকে এগিয়ে আসতে হবে, তাহলে যদি এটা সমাধান হতে পারে। প্রফেসর নজরুল ইসলাম, আমি আসলে এই সবগুলি বিষয়ে আপনার মন্তব্য জানতে চাইবো। যে আমি বিশেষভাবে কৌতূহলী দুটি বিষয় আপনার নজর আনছি, যে সেটি হচ্ছে যে চট্টগ্রাম ওয়াসাকে আসলে দায়িত্ব দেওয়া হচ্ছে না নিষ্কাশনে। সেটি আমরা অনেক বছর ধরে, আপনি এটি নিয়ে অনেক বছর ধরে কথা বলছেন, কিন্তু ফ্যাক্ট রিমেন্স যে এখানে আসলে দায়িত্ব দেওয়া হচ্ছে না। এবং যেটি জনাব আনসার আলী খান বললেন যে নাগরিকদেরও তো কিছু কর্তব্য আছে। এই দুটি প্রসঙ্গ ধরে যদি আপনি একটু বলতেন। যে হ্যাঁ, চট্টগ্রাম ওয়াসাকে দায়িত্ব দেওয়া হয়নি এই যে পানি নিষ্কাশনে, আবার ঢাকা ওয়াসার এই দায়িত্বটা আছে আংশিক। ঢাকা ওয়াসা ইদানিং দেখছি যে তারা এই দায়িত্ব ছেড়ে দিতে চায়। আচ্ছা, আবার সিটি কর্পোরেশন কি দায়িত্ব দিতে চায় যে এই পানির সমস্যা আপনারাই সমাধান করেন। তো এইখানে ইঞ্জিনিয়ার সাহেবের কথায় আমার একটু মনে হলো, এই সিটি মেয়র নির্বাচনের আগে চট্টগ্রামের মেয়র প্রার্থী তখন ছিলেন, এখন মেয়র, তিনি কিন্তু বেশ জোরের সাথে বলেছিলেন এই জলবদ্ধতা বা জলজট তিনি নিরসন করবেন। তো এখন যদি ওনারা বলেন 2 বছর পরে স্টাডি পাবেন, রিপোর্ট পাবেন, তারপরে কি হবে, এটা বোধহয় গ্রহণযোগ্য। আমার মনে হয় মেয়র সাহেব এটা পছন্দ করবেন না এই কথা। তিনি তো চাচ্ছেন সমাধান করতে। এখন ঢাকা চট্টগ্রাম, বিশেষ করে ঢাকায় যেটা আমরা দেখি সেটা হলো যে আমাদের বন্ধু বক্স উনি যেটা বললেন, এই যে ঢাকার পানি তো সরছে না, কারণ প্রাকৃতিক যে ব্যবস্থাটা ছিল নিষ্কাশনের, এই যে 50টির অধিক খাল, দোলাই খাল থেকে শুরু করে বেগুনবাড়ি খাল, অনেক খাল, সেগুলো ক্রমান্বয়ে বন্ধ হয়ে গেছে। এখন 14-15টা হয়তো কিছুটা কার্যকর। ঢাকা ওয়াসা চেষ্টা করছে এগুলোর প্রবাহ ফিরিয়ে আনতে এবং এমনকি 2 পার বাঁধিয়ে দিতে। তারপরেও যেটি আনসার আলী খান সাহেব বললেন, এই জনগণকে আবার এখানে দোষ দিতেই হবে, যে আমাদেরকে আমরা দোষ দিব, আমরা ওখানে অনেক আবর্জনা ফেলি। তো সারাক্ষণ যদি ফেলতেই থাকি তাহলে তো হবে না। তো এটা এইখানেও আবার দায়িত্ব কিন্তু কর্তৃপক্ষের, যাতে ওরা না ফেলে সেই জন্য জনসচেতনতা তৈরি করা, কমিউনিটিকে সাথে করে নিয়ে আসা। যেমন সিটি কর্পোরেশনের সুবিধা আছে, তাদের তো 92টি ওয়ার্ড, এখন বোধহয় 40-50 এরকম। দক্ষিণে কত ওয়ার্ড আছে? 57টি। এই ওয়ার্ডগুলোকে কার্যকর করা, ওয়ার্ড লেভেলে, জোনাল লেভেলে আছে কার্যকর, ওয়ার্ড লেভেলে অফিস নাই। ওয়ার্ড কমিশনার বা কাউন্সিলর একা কি করবেন? ওইখানে যদি কমিউনিটিকে নিয়ে কমিটি করতে পারেন এবং সব সময়ে এগুলো নিয়ে আলোচনা হয়, তাহলে কিছুটা আগাবে। জনসচেতনতা, জনসম্পৃক্ততা ছাড়া কিন্তু হবে না। আপনি স্যার আমাদের এই অনুষ্ঠানে বসার আগে স্যার অনুষ্ঠানে বসার আগে বলছিলেন স্যার যে 27 নম্বরে একটি কমিউনিটি সেন্টার থেকে প্রতিদিন 5টি-6টি গরু জবাই করে মাংস, রক্ত সবগুলো একটা ড্রেনে ফেলেন, এবং স্যার নিজের চেষ্টা করে সেটা রোধ করতে পারেননি। সিটি কর্পোরেশন লোক এখানে আসলে আমরা অনেকখানি অসহায়, যেখানে আমরা বিরোধী হয় সকলের সহায়তা চাই। এটা জনগণ নালিশ করলে যেন আপনারা রেসপন্স করেন। এটা আমি স্যার বলার সাথে সাথে আমি এটা রেসপন্স করি, টেলিফোনে রেসপন্স করি, এবং কালকে সকালবেলায় আমি বলেছি সেই তাদের বিরুদ্ধে মামলা করে যেন তাদের আদালতে কাঠগড়ায় দাঁড় করানো হয়। আপনাকে খুবই অভিনন্দন জানাচ্ছি। কিন্তু আমরা বিরতির পর যখন আপনার কাছে ফিরে আসবো, তখন আপনার কাছে জানতে চাইবো যে আমরা বড় বড় অনেক ধরনের পরিকল্পনার কথা শুনছি, কিন্তু তাৎক্ষণিক এবং ইন্টারমিডিয়েট কোনো সলিউশন এই যানজটের বা এই যেটিকে আপনি জট বলছিলেন, তার থেকে রক্ষা পাওয়ার জন্য কোনো ইন্টারমিডিয়েট সলিউশন বা তাৎক্ষণিক সলিউশন আপনারা ভাবছেন কিনা, এবং সেটি ভাবলে সেটি কবে নাগাদের সুফল আমরা দেখতে পাবো, এটা আপনি যদি আমাদের একটু বলেন। আমরা একটা বিরতি নিয়ে আসছি আপনার কাছে। ফিরে এলাম আজকে বাংলাদেশে। জানাব আনসার আলী খান, এই কোনো পরিকল্পনা খুব দ্রুত কার্যকর হবে এরকম কোনো পরিকল্পনা আমরা দেখবো কিনা আমাদের যানজট নিরসনে, জলজট নিরসনে? আমার মনে হয় যে আপনি যেটা বলেছেন, কালকে এই সমস্যার সমাধান অনেকখানি আমাদের দৃশ্যমান হবে।
আমাদের যার যেটুকু দায়িত্ব, যার যেটুকু দায়িত্ব, এই দায়িত্বটা যদি সুচারুরূপে পালন করি, আগামীকাল কিন্তু একটা দৃশ্যমান পরিবর্তন সম্ভব হবে। যেমন আমার সিটি কর্পোরেশনের 5000 কর্মী বাহিনী আছে, এই কর্মী বাহিনী যদি 8 ঘন্টা মানে সাংঘাতিকভাবে ড্রেনগুলি পরিষ্কার করে দাঁড়িয়ে থাকে, একটি ক্যাসপিটে যদি কোনো ময়লা না থাকে, অবশ্যই পানি অনেকখানি নামবে। তেমনিভাবে আমার পানি যদি স্টর্ম ওয়াটার ড্রেনেজ যায়, কোন জায়গায় আটকে গেল বর্ষার লোক যদি সেটা দেখে, তাহলে অবশ্যই স্টর্ম ওয়াটার ড্রেনে পানি যাবে। এবং ভাই বলেছেন পানিগুলো গেল, পানিগুলো যদি ব্যাক করে তাহলে তার কিছু আবার শহরের ভিতরে চলে আসবে। পানিগুলো তো নিম্নভূমিতে যেতে হবে, নদী খালে যেতে হবে, সেগুলি ক্লিয়ার আছে কিনা, সেগুলি কারা ভরাট করেছে, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে, এগুলো দেখতে হবে। এটা হলো আমি জল জটের কথা বললাম। আর ট্রাফিক জ্যামের কথা দেখেন, অনেক সময় অনেক ক্ষেত্রে কিন্তু আমরা দেখি যে 2 মিনিট যাওয়ার পরে রাস্তা ফাঁকা, কিন্তু একটা গাড়ি আর একটা গাড়ির মুখে বাধাই দিয়ে একটা মোড়ে দাঁড়ায় আছে, আমরা সবাই আধা ঘন্টা দাঁড়ায় আছে, ওখানে কোনো সমস্যা নাই, একটু পরে হয়তো ফাঁকা। এক্ষেত্রে ড্রাইভার ভাড়া যদি একটু সচেতন হন এবং ট্রাফিক পুলিশ যারা রাস্তায় ডিউটি করে, অবশ্যই তারা অমানবিক পরিশ্রম করে ডিউটি করে, রাইট, তারা তাদেরকে যদি ড্রাইভাররা কোঅপারেট করে এবং ট্রাফিক পুলিশ যদি আরেকটু আন্তরিক হন, আমার মনে হয় যে ট্রাফিক জ্যামও সহনীয় পর্যায়ে রাখা সম্ভব হবে। আপনি অবশ্যই দেখেন, আমাদের মাননীয় মেয়র মহোদয় কাজে উনি শপথ গ্রহণের পরপরই পুলিশ কমিশনার তার সমস্ত অফিসারদের নিয়ে আমাদের অফিসে এসেছিলেন এবং তারা কমিট করেছিল আমরা শাহবাগ থেকে শুরু করে অন্তত কাকুলি পর্যন্ত এয়ারপোর্ট রোডটা ক্লিয়ার করার জন্য আমরা কি কি ব্যবস্থা করতে পারি। আমরা প্রথমে একটা টেস্ট কেস হিসাবে 2 দিনের আমরা ফেল করেছিলাম, আবার একটা কমিটি করে দিয়েছেন, কমিটি 15 দিন টাইম দেওয়া হয়েছে, তারা সুপারিশ করে যেন আমরা এই ভিআইপি রোডটা আমরা যেন ট্রাফিকটা সহনীয় পর্যায়ে রাখতে পারি। কারণ ভিআইপি রোডটা যদি আমরা রাখতে পারি, ফেজ ওয়াইজ আমরা বিভিন্ন রাস্তাগুলি আমরা চেষ্টা করবো। জনাব আনসার আলী খান, আমি শুধু আপনার কথা থেকে ওই কথাটা বলি যে আপনি বিরতির সময় বলছিলেন যে যার দায়িত্ব যদি আমরা সুচারুরূপে পালন করি, আপনি আপনার পরিচ্ছন্ন কর্মীদের কথা বলছিলেন যারা 5000 সংখ্যায় আছেন, তারা তাদের দায়িত্বটি পালন করবে বা করছে, সেই তদারকিটি আপনি সম্পূর্ণ করতে পারছেন, সেই কথা কি আপনি আমাদের দর্শকদের দিতে পারেন? আমি এখানে 2.5 বছর কর্মরত আছি। আপনারা আমি শুধু একটি পরীক্ষা দিতে চাই আপনাদের, যখনই আমার রাস্তায় কোনো কিছু দেখেন, আমার সিটি কর্পোরেশন লোককে আপনি উপস্থিত দেখতে পারেন, এটা পরীক্ষা করে দেখতে পারেন, তারা রাস্তায় থাকে। 5000 আছে কিনা জানি না, তারা তাদের কাজটি করছে কিনা, তবে তারা তাদের কাজটি করছে, আপনি মানে আমি অন্যদের কথা বাদ দিলাম, তারা তাদের কাজটি করছে কিনা, তারা কতটুকু কাজ করছে যদি একদিন কাজ না করে বুঝতে পারবেন। কারণ ঢাকা শহর থেকে প্রতিদিন 2500 মেট্রিক টন বর্জ্য আমরা মাতোয়ার ল্যান্ডফিলে অপসারণ করি প্রতিদিন। আচ্ছা, তো এই আমার এই পরিবহন কাজ না করলে কিন্তু 2500 বর্জ্য আমি শুধু প্রশ্ন করছি তারা কাজ করছে কিনা, আপনার কাছে কি মনে হয়? আপনি তাদেরকে যদি মার্কিং করেন 10-এ কত দিবেন? আমি 10-এ অবশ্যই 5 দেব। আপনি যদি তাদের 5 দেন, আমরা আশা করবো যে তারা 8 দেওয়ার মতো কাজ নিশ্চয়ই করলে আমাদের জন্য, আমি আশা করি অন্যরাও যাতে 5-6 পায়, তারা যেন মার্ক বেশি পায়। এবং আমি আবার বিনয়ের সাথে বলি, আমরা এখানে যারা আছি প্রত্যেকে কিন্তু আমাদের সমস্ত মানুষের দায়িত্ব সম্পর্কে একটু কথা বলি। আমরা শুধুমাত্র সিটি আমরা অবশ্যই এটিও চাইবো। আমি প্রকৌশলী একে ফজলুল্লাহ আপনার কাছে জানতে চাইবো যে দৃশ্যমান কোনো পরিবর্তন দেখার জন্য আসলে আমাদের কতদিন অপেক্ষা করতে হবে? আর আপনি নিশ্চয়ই শুনছিলেন যে প্রফেসর নজরুল ইসলাম বলছিলেন যে যতটা সময়ের কথা আমরা জানলাম, ততটা সময়ের ক্ষেত্রে কিন্তু নবনির্বাচিত মেয়র জনাব নাসির যে প্রতিশ্রুতি আমাদের দিয়েছিলেন তার সাথে ঠিক খাপ খাচ্ছে না। আপনি কি মনে করছেন? আমি এই ব্যাপারে আপনাকে একটু স্মরণ করে দিতে চাই যে ঢাকার জলাবদ্ধতা আর চট্টগ্রামের জলাবদ্ধতা একরকম নয়। এখানে জলাবদ্ধতার সঙ্গে কিন্তু জোয়ারের পানি যোগ হয়। যখন প্রচণ্ড বৃষ্টি হয় তার সঙ্গে যদি জোয়ারের পানি যোগ হয়, তাহলে চট্টগ্রামের জলাবদ্ধতা অনেকক্ষণ পর্যন্ত এখানে থাকে, অবস্থান করে। সেই জন্য এখানের যে জলাবদ্ধতাকে নিরসন করার জন্যে বা পানি নিষ্কাশন নিরসন করার জন্যে দুটো ধারণা নিয়ে কাজ করতে হবে। একটা হলো ইমিডিয়েট যে সলিউশন, সেটা একটা নিতে হবে, আর একটা হলো পার্মানেন্ট সলিউশনের জন্য চিন্তা করতে হবে। আমি যে কথাটা বলেছিলাম সেটা পার্মানেন্ট সলিউশনের জন্য আমরা যে চিন্তা ভাবনা করছি এবং আমরা যে পরিকল্পনা নিয়েছি সেটা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। কিন্তু বর্তমানে যে মাননীয় মেয়র
উনি চেষ্টা করে যাচ্ছেন যে ইমিডিয়েট সলিউশন মানুষকে কিভাবে মানে এই জলজট থেকে মুক্ত করা যায়। সেই জন্য উনি বিভিন্ন ড্রেনগুলো ইমিডিয়েটলি পরিষ্কার করছেন এবং বহু লোক লাগিয়ে দিয়েছেন, কন্ট্রাক্টর লাগিয়েছেন, যাতে এই ড্রেনগুলো আগের মতো খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, যাতে পানি নেমে যেতে কোনো অসুবিধা না হয়, সেই ব্যাপারে উনি কাজ করে যাচ্ছেন। প্লাস শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য উনি একটা ড্রাইভ নিয়েছেন এবং সেটা করে যাচ্ছেন। এবং এতে হবে কি, ইমিডিয়েটলি পানির যে জলাবদ্ধতা যেটা হয় বৃষ্টির পরে পরেই, সেটা হয়তো অনেকটা কমে যাবে। কিন্তু যে জলাবদ্ধতা থেকে মুক্ত হওয়ার জন্য যে কথাটা আমরা বলছি, সেটা কিন্তু যদি পার্মানেন্ট প্ল্যানিং না করে আমরা কাজ না করি, তাহলে কিন্তু কোনোদিনও এই টেম্পোরারি কাজে হবে না। আর দ্বিতীয় কথা যেটা আপনাদেরকে বলি, চট্টগ্রামের যে খালগুলো ছিল ঢাকার মতোই বেশিরভাগ খালই কিন্তু মানুষ দখল করে ফেলেছে এবং সেখানে বাড়িঘর করে ফেলেছে। এখন এই খালগুলোকে যদি মুক্ত করা না যায়, তাহলে জলাবদ্ধতার কথা যেটা আমরা বলি, এটা কিন্তু অনেকাংশে আমাদেরকে এটার থেকে মুক্তি পাওয়া খুবই কঠিন হয়ে দাঁড়াবে। এবং আমি জানি যে বর্তমান মাননীয় মেয়র সাহেব উনি কমিটেড, উনি এই খালগুলোকে আবার রিভ্যালিডেট করার জন্য চেষ্টা করবেন। এবং এইটা যদি চেষ্টা করে আমরা সাকসেসফুল হই, তাহলে চট্টগ্রামে অদূর ভবিষ্যতে ইমিডিয়েটলি আমরা রেজাল্ট পাবো যে অনেকটা জলাবদ্ধতা কমবে। এবং ভবিষ্যতে যে পরিকল্পনা আমি আপনাদেরকে বলেছি, সেটা ইনশাল্লাহ করলে পরে আমরা আগামী 10 বছরের মধ্যে চট্টগ্রামে জলাবদ্ধতা থেকে সম্পূর্ণভাবে মুক্ত হবে বলে আমি বিশ্বাস করি। জনাব ফজলুল্লাহ, আপনাকে ধন্যবাদ। আমরাও আশা করি যে আপনার কথা সত্যি হোক। জনাব মোহাম্মদ আজিজ বক্স, মানে নাগরিক সংকটগুলোর জন্য নাগরিকদের দায় আপনি কতটা দেখেন? আমরা বিরতির সময় বিষয়টি নিয়ে যখন আলোচনা করছিলাম, তখন নাগরিকদের বিভিন্ন দায়িত্বের কথা আসছিল। আপনি কি মনে করেন যে নাগরিক হিসেবে শহরের প্রতি আমাদের যেসব দায়িত্ব আছে, নগরের প্রতি যে দায়িত্ব আছে, সেগুলো আমরা পালন করি, নাকি পালন করার পক্ষে আমাদের কোনো প্রতিকূলতা রয়েছে বিরাট বড়, যার জন্য আমরা পালন করি না? আসলে আমাদের যে পুরনো ঢাকার কথা যদি আমরা বলি, পুরনো ঢাকার যে ময়লা নিষ্কাশন, বাড়ি থেকে ময়লা ডাম্পিং, যেখানে সিটি কর্পোরেশনের ডাম্পিং করা হয়, ওই পর্যন্ত কিন্তু আমরাই পৌঁছাই। কারণ আপনার বাড়ি বাড়ি থেকে যখন আমরা ওখানে লোক নিয়োগ করা হয়েছে, বাড়ি বাড়ি থেকে আপনার পলিথিনে বা কোনো ব্যাগের মধ্যে ময়লাগুলো রাখা হয়, ওগুলা হুইসেল বাজালে আমরা গাড়িতে উঠিয়ে দেই। ওটাই এনে যে পাড়ার মধ্যে 2-3টা জায়গা থাকে যেখানে ডাম্প করা হয়, ওখান থেকে সিটি কর্পোরেশন নিয়ে যায়। তাহলে নাগরিকরা দায়িত্ব পালন করছে না এটা বলা যাবে না। কিন্তু অবশ্য একটু সাপ্লিমেন্ট করতে চাই, জি জি, এখানে আসলে টাইমিং এর একটা ব্যাপার আছে। আমাদের নির্দেশনা হলো বা আমাদের অনুরোধ হলো, সন্ধ্যার পরে এই ময়লাগুলি ওই ডাস্টবিনে ফেলতে হবে, আর রাত্রের মধ্যে আমরা এগুলো অপসারণ করব। কিন্তু যদি পরের দিন সকাল 10টার সময় ফেলে, ওই ময়লাটা 10টা থেকে সন্ধ্যা 6টা, রাত 10টার মধ্যে ওখানে থাকবে। আচ্ছা, অতএব যদি টাইমের মতো না ফেলে, তাহলে কিন্তু নগরবাসী ময়লা দেখতে পাবে না। কিন্তু এখন কিন্তু পুরনো ঢাকায় কোনো ডাস্টবিন নেই, কোনো ডাস্টবিন নেই। কোনো হ্যাঁ, কোনো রাস্তার ধারে ওই ময়লাগুলো এনে আমাদের ভ্যান গাড়ি আছে, কিন্তু যে লোকগুলো আনতেছে, এগুলা কিন্তু প্রত্যেকটা বাড়ির বা ফ্ল্যাটের মালিকরা কিন্তু পয়সা দিয়ে ওটা ফেলতেছে। কারা করতেছে এই কাজটা? ওটা কিন্তু সিটি কর্পোরেশনের লোকরাই করে। তার মানে আমরা মিউনিসিপ্যালিটিকে শুধু ট্যাক্স দিচ্ছি না, আবার নিজেরা পয়সা খরচ করে ওই ডাম্পিং করার ব্যবস্থাটা করতেছি। এখন যদি ওই লোকগুলাকে এই সময় মতো ওখানে করা যেত, আর পুরনো ঢাকায় কিন্তু ডাম্পিংটা একটা বড় সমস্যা। কারণ আমার যতদূর মনে পড়ে যে মাজেশ্বরদার যে রোড, যেটা খাল থেকে বংশাল থেকে গেল তৈরি করা হলো, কাজী আলাউদ্দিন রোডের মাথায় যে একটা কিন্তু বেশ বড় জায়গা ওখানে আপনার ডাম্পিংয়ের জন্য তৈরি করা হয়েছিল। পরবর্তীতে আমার মনে হয় এরশাদ সাহেবের সময় ওখানে ওই ডাম্পিংয়ের জায়গাটা একটা 3তলা বিল্ডিং করেছে, কি সিটি কর্পোরেশন লিজ দিয়েছে না কি করেছে জানি না, কোনো একটা কমিশনার কি মোহাম্মদ আলী না কি নাম ছিল। এবং এখন কিন্তু ওগুলো বেঁচে টেচে কিন্তু উনি চলেও গেছেন। তাহলে ডাম্পিংয়ের জায়গা যেটা তৈরি করা হলো, ওটাও কিন্তু রক্ষা করা সম্ভব হলো না। তো আসলে আমাদের এই পরিষ্কার পরিচ্ছন্নতার যে বিষয়টা, বাংলাদেশে আমাদের নগরের যে সংখ্যা বৃদ্ধি হয়েছে, সেইটার তুলনায় এই 5000 কর্মী আপনার কি সঠিক না? আপনার নিশ্চয়ই এই বিষয়তে আলোকপাত করবেন। আমরা একটা বিরতি নেব, বিরতির পর অবশ্য ফিরবো প্রফেসর নজরুল ইসলাম আপনার কাছে, যে দুটি বিষয় আমাদের দর্শকরাও খুব বেশি বলছেন। কয়েকদিন আগে নিউ ইয়র্ক টাইমসে আমাদের একজন লেখিকা তিনি একটি বিষয় তুলে ধরেছেন যে ঢাকা শহরে বাথরুম, সেটি টয়লেট, ঢাকা শহরে টয়লেটের সংখ্যা এবং ঢাকার নাগরিকদের মধ্যে সেটি কতটি আছে, 5টির কথা তিনি বলেছিলেন। আরেকটি বিষয় হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নতুন একটি উদ্যোগ নিয়েছে যে 300টি খাবার, স্বাস্থ্যসম্মত খাবার গাড়ি তারা দিয়েছে খাবার হকারদের। আমরা অনেকেই
এটি মানে এক ধরনের শঙ্কা আবার ভালো লাগা সব মিলিয়ে দেখছি যে এগুলি রাস্তা দখল করবে কিনা, এগুলি আসলে ঠিক মতো চলবে কিনা, যেমন মোবাইল টয়লেট আমরা আসলে এখন আর দেখি না। এই বিষয়ে আপনার মতামত শুনবো এবং জনাব আনসার আলী খান নিশ্চয়ই আপনার মতামত আপনি দিবেন। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনাদের কাছে। ফিরে এলাম আজকের বাংলাদেশে। প্রফেসর নজরুল ইসলাম, ঢাকা শহরের নাগরিকদের জনস্বাস্থ্য, পাবলিক টয়লেট এবং আরেকটি বিষয় হচ্ছে ভালো খাবার বা স্বাস্থ্যসম্মত খাবার পাওয়ার জন্য যে সিটি কর্পোরেশন উদ্যোগ, দুটি বিষয়ে আপনার আসলে মন্তব্য জানতে চাইছিলাম। দুটোই তো খুব গুরুত্বপূর্ণ। বিশেষ করে পাবলিক টয়লেট, গণ শৌচাগার, এটি নিয়ে বহুদিন থেকেই কথা হয়েছে এবং জনাব মোহাম্মদ হানিফ যখন মেয়র হয়ে বসলেন তখন একটা টাস্ক ফোর্স করা হয়েছিল, যেখানে আমিই ছিলাম এটার কনভেনার। ওনাকে আমরা একটা পরামর্শ দিয়েছিলাম যে একটা বিশাল অঙ্কের পরামর্শ, সেটা হলে 5,000 টয়লেট আপনি 5 বছরে করবেন। এটা শুনে উনি ভাবলেন যে নিশ্চয়ই আমাদের মাথা খারাপ, 5,000 টয়লেট চাচ্ছি ওনার কাছে। তো যাই হোক, বাস্তবতার খাতিরে আমি এটা ঠাট্টা করেছিলাম, 500 করে দেন। তো উনি এটাও ভাবলেন 500ই বা কীভাবে করব, তবু উনি কাজে নামলেন। এবং 2-3 মাস পরে আবার যখন আমরা দেখা করলাম ওনার সাথে যে কয়টা পাবলিক টয়লেট হয়েছে, উনি কয়েকটার কথা বললেন এবং বেশ সুন্দরভাবেই। তারপরে আর হচ্ছিল না। তো উনি বললেন যে এখানে আমাদের ইঞ্জিনিয়ার সাহেবরা খুব একটা ইন্টারেস্ট নিচ্ছেন না। তো তৎকালীন প্রধান প্রকৌশলী, তিনি আমাদের পরিচিত বন্ধু মানুষ, তাকে জিজ্ঞেস করলাম কেন করছেন না। বলে আমরা কি করে করব, আমি তো জায়গা পাচ্ছি না, আমার যে 3 কাঠা জমি দরকার, 2 কাঠা জমি দরকার বিভিন্ন জায়গায়, এটা পাচ্ছি না। এটা বাস্তবতা। তো যাই হোক, আমাদের নগর গবেষণা কেন্দ্র থেকে আমরা একটা স্টাডি করেছিলাম পাবলিক টয়লেট ঢাকায় কোথায় হতে পারে। এখন বোধহয় 70-80টা আছে, যেগুলো বেশিরভাগই অকার্যকর, আবার কয়েকটা আছে কার্যকর। এখানে নানা সমস্যা, পানিটা দেয় আবার ওয়াসা, এই পানিটা পাবলিক টয়লেটের জন্য যতটা ব্যবহার হয় তার চেয়ে বেশি বিক্রি হয়ে যায়। এটা হলো গভর্নেন্সের প্রবলেম। এগুলো সর্বশেষ এই ওয়াটার এইড একটা কাজ, ওদের জন্য আমরা স্টাডিটা করেছিলাম। ওয়াটার এইড গাবতলিতে একটা চমৎকার খুব আধুনিক ধরনের ব্যবহারযোগ্য পাবলিক টয়লেট করেছে। এইরকম যদি করা যায় এবং ওটা যদি ব্যবস্থাপনায় আনা যায়, অসংখ্য পাবলিক টয়লেট লাগবে এবং মহিলাদের জন্য অবশ্যই আলাদা লাগবে। এটা প্রায়োরিটি দিতে হবে। যেমন এখন ধানমন্ডি লেক উন্নয়ন যেটা হলো, ওখানে কিন্তু বেশ কয়েকটা টয়লেট খুব সুন্দর সুন্দর ডিজাইনে করে দেয়া আছে। এই জিনিসগুলো আমাদেরকে করতেই হবে। এখন চিফ অফিসার আছেন এইখানে, ওনার মাধ্যমে আমরা বলবো মেয়র সাহেবরা এগুলো নিয়ে উৎসাহী, এগুলো ব্যবস্থা করতে হবে, কিন্তু জায়গা বের করতে হবে এবং এগুলোর মেনটেনেন্স, রক্ষণাবেক্ষণ খুব ভালোভাবে করতে হবে। তো পাবলিক যেহেতু আমাদের কি বলে কমিউটার জনসংখ্যা, প্রতিদিন 10 লক্ষ 12 লক্ষ লোক আসে, তারা যাবে কোথায়? তাদের তো রাস্তাতেই মানে বাইরেই ব্যবস্থায় নিতে হবে। এখন হয়তো 5 স্টার হোটেলে কেউ ঢুকলে, ভদ্রলোক ঢুকলে হয়তো ব্যবহার করে আসবে। যেটি আছে ওনারা বোধহয় এখন নির্দেশ দিচ্ছেন এই যে পেট্রোল পাম্পগুলোতে, এইগুলোতে আইন আছে টয়লেট থাকতে হবে, কিন্তু কেন্দ্রীয় এলাকায় কিন্তু পেট্রোল পাম্পের সংখ্যাও কমে গেছে, একটার পর একটা উঠে যাচ্ছে। ওখানে এখন বহুতল ভবন তৈরি করে। সমস্যাগুলো কিন্তু একটার সাথে আরেকটা খুব জটিলভাবে জড়িত। আর যদি খুব ফুডের যেটা করেছে এটা ভালো। এটা হয় কি, এটা যেমন ব্যাংককে বহুদিন থেকে আছে, সিঙ্গাপুরে আছে, মালয়েশিয়া আছে, এই মডেলটা আছে। কিন্তু বাস্তবতা আবার বুঝতে হবে, আমাদের কিন্তু হাজার হাজার সস্তা ইটালিয়ান ফুড বলতো না রেস্টুরেন্ট, ইটের উপরে বসে, সেই রেস্টুরেন্ট কিন্তু বা খাবারের দোকান অসংখ্য আছে। এখন সিটি কর্পোরেশন যেটা স্বাস্থ্যসম্মত আধুনিক ধরনের ভ্যানের মধ্যে দিচ্ছেন, এটা ভালো, কিন্তু ওইগুলোকে না সরালে তো হবে না। দুটো পাশাপাশি থাকলে তাহলে আর কাজ হবে না। একটা দিলে একটা সরাতে হবে, বা 5টা সরায়ে একটা দিতে হবে, এবং রাস্তা যাতে দখল না হয় সেই ব্যাপারেও আসলে এটা যখন খালি থাকে রাস্তা হয়তো আসতে পারে। এখন রাস্তা যদি ধানমন্ডির মতো রাস্তায় দেখা যায় মাছের বাজার বসে গেছে, কাঁচা বাজার, এটাও তো ঠিক না। এই বিষয়টি নিশ্চয়ই এগুলা পরিকল্পনার মধ্যেই আনা দরকার। জনাব আনসার আলী খান, আপনার কাছে দুটি বিষয়, পাবলিক টয়লেট এবং যে পাবলিক টয়লেটের কথা বললেন, যথার্থই বলেছেন এবং যথার্থভাবে বলেছেন। জায়গার অভাবে এটা করা সম্ভব হচ্ছে না। আজকে মেয়র মহোদয়ের কাছে একটি ব্যাংকের থেকে অফার এসেছিল যে তারা তাদের সিএসআর থেকে 2টা পাবলিক টয়লেট করতে চান, আধুনিক মানসম্পন্ন করতে চান এবং তারা মেনটেন করতে চান। মেয়র মহোদয় নির্দেশ দিয়েছেন। স্যার বলেছেন ইতিমধ্যেই, কয়েকদিন আগেই কোন একটা অনুষ্ঠানে মেয়র মহোদয় নির্দেশ দিয়েছেন, আমাকে নির্দেশ দিয়েছেন
যে ঢাকা শহরের আমার দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতায় যতগুলো পেট্রোল পাম্প আছে তাদের বাধ্যবাধকতা আছে পাবলিক টয়লেট থাকার, কিন্তু তারা করেনি। আমি আজকেই ফাইলটা নিয়ে তাদের মিটিং ডেকেছি, সামনের সপ্তাহে তাদের মিটিং করব এবং আমি সকলের সহযোগিতা পেলে তাদের বাধ্য করব সেখানে পাবলিক টয়লেট করতে। তারা যদি না করে, এইভাবে যে ব্যাংক এসছে আমাদের কাছে, মেয়র মহোদয় বলেছেন, আমাকে জায়গা উল্লেখ করে বলেছেন, আমাদের রূপসী বাংলার সামনে যে পেট্রোল পাম্পটা আছে, এখানে অনেক মানুষের আনাগোনা থাকে, এখানে ওইখানে যেন একটা করা হয়। এমনিভাবে গুরুত্বপূর্ণ স্থানগুলিতে আমরা ওই ব্যাংক সহ সব ব্যাংকের কাছে যদি আমরা আবেদন জানাই যে সিএসআর এর মাধ্যমে পাবলিক টয়লেট করতে হবে, অবশ্যই সাড়া দেবেন। স্যার বলেছেন যে ওয়াটার এড আমাদের সিটি কর্পোরেশন এমইউ হয়েছে, তারা খুব মানসম্পন্ন পাবলিক টয়লেট করবেন। কিন্তু দুঃখজনক এক্ষেত্রে কোথাও কোথাও আমরা বাধার সম্মুখীন হচ্ছি। আমি বলেছি যে জায়গা নাই। পান্থকুঞ্জ আমাদের একটা পার্কের এক কর্নারে পার্শ্বের টাইলসের দোকানদাররা খুব ওরা তাদের টাইলস রাখার স্টোর হিসেবে ব্যবহার করতো, সেখানে পাবলিক টয়লেট করতে গেছিলাম আমি, এবং একটা ট্রান্সফার স্টেশন, সেখানে তারা অর্গানাইজ করে একটা মানববন্ধন করেছে, শেষ পেশে আদালতে মামলা করে দিয়েছেন। তো সর্বকর্নারে শহরটাকে, রাজধানী শহর, মেগা শহর, এইটাকে যদি ঠিক মতো মানসম্পন্ন করতে হয়, এটাকে যদি কোপেনহেগের মতো বা মেলবোর্নের মতো করতে হয়, মানুষগুলোকে মেলবোর্নের মতো হতে হবে, আইন কানুন সিটি কর্পোরেশনের এম্পাওয়ারমেন্ট সবকিছু কিন্তু মেলবোর্নের মতো হতে হবে। তাই হয় তাহলে আমরা কিন্তু অবশ্যই মেলবোর্ন সিটি করার মতো মানসিকতা বাঙালিদের আছে, এবং বাঙালিরা দেখিয়ে দিয়েছে। আমাদের নেতৃত্ব, যে নতুন নেতৃত্ব এসে মেয়র মহোদয়, তিনি দেখেছেন প্রথম দিন থেকে উনি কিন্তু মাঠে, এবং উনি বলেছেন ইলেকশন, সামনের ইলেকশনের আগের দিন পর্যন্ত উনি মাঠে থাকবেন এবং সামনের ইলেকশনের ক্যাম্পেইনে যাবেন না। তার সামনের ইলেকশন ক্যাম্পেইন উনি শুরু করে দিয়েছেন। আর স্ট্রিট ফুড সম্পর্কে যদি খুব সংক্ষেপে একটু বলতেন। স্ট্রিট ফুড স্যার বলেছেন যে গাড়িগুলো দেওয়া হচ্ছে, এগুলি আসলে ওই যে ইতালিয়ান খাবার, যে এটা সাবস্টিটিউট না, এটা কিন্তু ফাস্ট ফুডের, এটা ফাস্ট ফুডের দোকান এগুলি। তো আমার মনে হয় যে এগুলি যদি আমরা ঠিক মতো মেনটেন করতে পারি, তাহলে ওই ইটালিয়ান হোটেল যেগুলো খুব অস্বাস্থ্যকর খাবার, একটা কথা বলতেই হয়, এখন কিন্তু ভাত দিয়ে সিনেমা তৈরি হচ্ছে না। এখন মানুষের দাবি কিন্তু নিরাপদ খাবার। এখন বাংলাদেশ খাবারের সাপ্লাস, এখন শুধুমাত্র এই খাবারগুলি নিরাপদ করা দরকার। নিরাপদ করার জন্য আমাদের সকলকে সচেতন হতে হবে। আমরা যেন অনিরাপদ খাবার গ্রহণ না করি, তাহলেই এই নিরাপদ খাবার যারা বিক্রি করুন তারা উৎসাহিত হবে। আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর যখন জনাব আজিজ বক্স আপনার কাছে ফিরবো, আমরা জানতে চাইবো যে ঢাকা শহর ক্রমেই নাগরিকদের জন্য কতটা অনিরাপদ হয়ে উঠছে সেটি আপনার কাছে জানতে চাইবো। কারণ এই কথাগুলি আমরা আপনার কাছে শুনি যে ঢাকা শহর আসলে বসবাস অযোগ্য হচ্ছে, অনিরাপদ হচ্ছে, খাওয়া দাওয়া থেকে শুরু করে চলাফেরা সব ক্ষেত্রে আপনার কাছে একটু শুনবো। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে। ফিরলাম আজকে বাংলাদেশে। জনাব আজিজ বক্স, এই নগরীতে নাগরিকের জন্য প্রধান হুমকিগুলি কি? আমরা কেন বলছি যে এই নাগরিকদের জন্য নিরাপদ নয়? আসলে হুমকি হলো সর্বমুখী। এটা একদিকে এটা সমাধান করা সম্ভব হবে না। কারণটা হলো যে কোনো রকম পরিকল্পনা ছাড়া যে সমস্ত প্রোগ্রামগুলো তৈরি হয়ে যায়, সেগুলাকে সহজভাবে বিভাজন করা যায় না। অ্যাকচুয়ালি আমাদের দেশে, আমাদের কাছে তো এই পরিসংখ্যানে নাই যে আগে আমরা দেখতাম নদী পথে যারা আসতেন তাদের কিন্তু একটা টিকিট দিতে হতো, টার্মিনাল টিকিট ফিকেট কি, তাহলে সহজে কিন্তু বলা যেত এত মানুষ ঢাকায় ঢুকছে, এত মানুষ বের হয়ে যাচ্ছে। এবং ঢাকা শহরে যারা বাইরের থেকে এসে ঢুকছে আর চলে যাচ্ছে, তারা কিন্তু কোনো পয়সা খরচ বা সিটি কর্পোরেশনকে বা কাউকে দিচ্ছে না কিন্তু পয়সা। তো এই যে আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতার যে ব্যাপারগুলো নিয়ে আমরা আসছি, যে বসবাসের অনুপযোগী, আপনার পিছনে কিন্তু ছবি রাখা আছে, চলছে চলমান, দেখেন যে আপনি গতকালকে আপনার কাকরাইল থেকে গুলশানে 1 নম্বরে আসতে আমার 2.5 ঘন্টা সময় লাগছে, রাত্র 11:30টার সময়। তো এই যে সবগুলো বিষয় আমাদের চিন্তা ভাবনা করতে করতে এটার সমাধান করার জন্য যে সমস্ত, যেমন আপনার চট্টগ্রাম থেকে এই ভদ্রলোক বললেন যে আপনার 2 বছর লাগবে তার পরিকল্পনা, এখন আমাদের কোনো জায়গা থেকে হয়তো এমন লোক হায়ার করা দরকার, আনতে পারি কিনা আমরা, যে ম্যাজিকের মতো কোনো কাজ করতে পারে, আলাউদ্দিন জাদু চেরাগের মতো। এটা যদি না হয় তাহলে আমাদের না, সেটা অবশ্যই জাদু চেরাগের মতো। স্যার আপনি সবার শেষে বললে ভালো হয়। স্যার আমি যদি একটু জনাব আনসার আলী খানকে একটু শুনি। জনাব আনসার আলী খান, আমি একটি নতুন প্রসঙ্গে আসতে চাই, সেটি হচ্ছে যে আমরা জানি যে ঢাকা শহরে যত বিলবোর্ড
দেখি আমরা সবগুলি মালিক সিটি কর্পোরেশন কিসের ভিত্তিতে এই বিলবোর্ডগুলি ভাড়া দেয় বা ইজারা দেয় বা কিসের ভিত্তিতে কোন পরিকল্পনা ভিত্তিতে সেই বিলবোর্ডগুলি এখানে উঠতে পারবে সেটিই বা বলে। আপনাদের এইগুলির কি কোনো নিয়ম কানুন? বিলবোর্ড দেওয়ার নীতিমালা আছে, কিন্তু আপনারা যে বিলবোর্ড দেখছেন সবগুলি নীতিমালা আওতাও নাই, আর সবগুলি আমাদের সিটি কর্পোরেশনের অনুমোদন নিয়েও করা হয়নি। প্রাইভেট ল্যান্ডে সিটি কর্পোরেশন অনুমোদন লাগে না। আমাকে ফ্লোর দেবেন কিনা জানি না, সেই জন্য আমি শেষ করতে চাচ্ছি এই কথা বলে। আমি খুব আশাবাদী মানুষ। আমাদের দেশের অনেক উন্নতি হয়েছে, ঢাকা শহরে অনেক উন্নতি হয়েছে। এই কিছুদিন আগেও আমরা পানির কলসের মিছিল দেখেছি, এখন পানির কলসের মিছিল দেখি না। আমরা ছাত্রদেরকে মোমবাতি নিয়ে পড়তে দেখেছি, এখন কিন্তু আর মোমবাতি লাগে না। আমরা দিনের বেলায় মশারি টাঙিয়ে বাচ্চাদের পড়তে দেখেছি, এখন কিন্তু আর লাগে না। আমরা জটের কথা বলছেন, এটা বলতেই হবে যে মাননীয় প্রধানমন্ত্রী তার অত্যন্ত ব্যক্তিগত উদ্যোগেই অনেকগুলি ফ্লাইওভার হচ্ছে, অনেক আন্ডারপাস হবে, অনেক কিছু মেট্রো রেল হচ্ছে। অতএব মাননীয় প্রধানমন্ত্রী যে বলেছেন 2021 সালে একটি মধ্যম আয়ের দেশে পরিণত হবে, মধ্যম আয়ের দেশের সাথে সাথে আমি মনে করি একটা মধ্যম উন্নত দেশে পরিণত হবে এটা, এবং সেদিন খুব সামনে আমরা দেখতে পাচ্ছি সামনে। আশা করি, আমরা আশাবাদী। আমরা সবাই যদি, আমি আগের কথা থেকে বলি, আমরা সবাই যদি যে যার দায়িত্বটুকু ঠিক মতো পালন করতে পারি, মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্নের এই 2021 সাল আমরা দেখতে পাবো, সেদিনটা অত্যন্ত সামনে। খুব আলাদিনের চেরাগ লাগবে না, অবশ্যই লাগবে না। কিন্তু এবং এবারে ঢাকা সিটিতে খুব সময় মতো দুজন নির্বাচিত মেয়র এসছেন, যাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী দায়িত্ব দিয়ে দিয়েছেন যে একটি সুন্দর শহর তৈরি করার জন্য। তারা কমিটেড, তারা রাস্তায় আছেন। অবশ্যই আমরা খুব তাড়াতাড়ি একটা সুন্দর শহর দেখতে পাবো। প্রফেসর নজরুল ইসলাম, আপনি কতটা আশা করছেন যে আমরা খুব তাড়াতাড়ি একটি ভালো শহর দেখতে পাবো 2021, 2019, 2028 এরকম শহরের মধ্যে? কিন্তু আমাদের একজন নাগরিক তিনি কিন্তু বিশ্বাস করছেন না যে আলাউদ্দিনের চেরাগ ছাড়া অন্য কিছুর মাধ্যমে। আপনি এটিকে কিভাবে দেখেন? বক্স বলছিল যে আলাউদ্দিনের চেরাগ একটি লাগবে। আমাদের আজিজ বক্স সাহেব তো এই ঢাকাই মানুষ, এখানেই জন্ম। আমিও সেই বলা যায় এক ধরনের, আমার 1950 সন থেকে ঢাকা শহরে অনেক বছর হয়ে গেল এবং গবেষণা করছি। তো আমিও লিখেছি 2050 সালে ঢাকা, একটা বই। তারপরেও অতটা আশাবাদী হতে পারি না, হতে চাই। হ্যাঁ, তো এখন অনেক সমস্যা, এবং এগুলো নিয়ে বহু গবেষণা হয়েছে, বহু দামি দামি রিপোর্ট তৈরি হয়েছে, মাস্টার প্ল্যান তৈরি হয়েছে। পরিবহন নিয়ে এসটিপি, স্ট্র্যাটেজিক ট্রান্সপোর্ট প্ল্যান, মাস্টার প্ল্যান হয়েছে, একেবারে টাটকা মাস্টার প্ল্যান, স্ট্রাকচার প্ল্যান বলে রাজুকের। যতগুলো সমস্যা আমরা আলাপ করলাম, এইগুলো এবং আরও অনেক, সবগুলো কিন্তু খুব সুন্দরভাবে লেখা। তো আমি কালকেও বোধহয় একটা চ্যানেলে বলেছি, এই রিপোর্টগুলো সব ইংরেজিতে। কি আশ্চর্য, বাংলাদেশে মাস্টার প্ল্যান ইংরেজিতে। আর যদি লেখেও এটা ঘরে রাখো, বাংলাটা আমাকে দাও। খালি বাংলাটা হলে আবার টেকনিক্যাল হবে, এটার সহজ পাঠ আমাকে দাও। ওনার হাতে হয়তো এই রাজুকের প্ল্যান নেই, আমার হাতে আছে, আপনাদের কাছে নেই, আমি নিয়ে এসছি। তো এখন এই প্ল্যানগুলো পড়তে হবে। এসটিপি, আনসার আলী খান সাহেব বললেন প্রধানমন্ত্রী উদ্যোগ নিয়ে ফ্লাইওভার করেছেন। এখন বিনয়ের সাথে আমি বলবো, এই ফ্লাইওভার করাটা ভুল সিদ্ধান্ত। এসটিপিতে আছে মেট্রো রেল করো, র্যাপিড বাস করো, ফ্লাইওভার করবে পরে, এটা প্রায়োরিটি না, এটা ব্যক্তিগত গাড়ির জন্য, বাসের জন্য না। তাহলে এই সব সিদ্ধান্ত আরও ভেবেচিন্তে করা উচিত। এটা ফটো তোলার জন্য হবে তা না, এটা হবে কাজের জন্য। লক্ষ লক্ষ লোক চলবে। মেট্রো রেলটা দেরি হয়ে গেছে, শুরু হচ্ছে, অত্যন্ত প্রশংসনীয়। র্যাপিড বাস, তারপরে বাস, আমরা আরেকদিন এখানে আলাপ করেছি, বাসগুলোকে নিয়ন্ত্রণের মধ্যে আনতে হবে, কোম্পানি ওরমভাবে করতে হবে, শামসুল হক সাহেব বলেছেন। আচ্ছা, যাই হোক, এখন ওই একটা কথা দিয়ে আমি শেষ করি, সেটা হলো যে আলাদিনের চেরাগ, এটা এখন প্রয়াত ডক্টর হুমায়ুন আজাদকে স্মরণ করতে হয়। তার একটা বই আছে, অসাধারণ বই, বাচ্চাদের জন্য লেখা। আসলে এটা পড়তে হবে মেয়রদেরকে। আমাদের শহরে একদল দেবদূত, তিনি লিখছেন এই শহর তো শেষ, অনাচারে এবং দুর্নীতিতে, অব্যবস্থাপনা একেবারে সর্বনাশ। এইটাকে রক্ষা করতে হলে কি হবে? একদল দেবদূত আনতে হবে। তারা এসে প্রথমে শহরটাকে ধ্বংস করবে, তারপরে পরিকল্পনা মাফিক সাজাবে। কারণ আলাউদ্দিনের চেরাগ আর দেবদূত, এই দুটাকে এবারে মেলান আপনারা। 10 সেকেন্ড। স্যার যেটা বলেছেন, আমি খুব স্পেসিফিক্যালি বলেছিলাম
পানির কলস মিছিল দেখি না, এটা ভালো। বিদ্যুতের লোডশেড দেখি না স্যার, এটা প্রশংসা করলে আমি খুশি না হতাম। অবশ্যই অবশ্যই মেট্রো রেলের কথা আপনি বলেছেন স্যার, মেট্রো রেলের কাজ শুরু হয়ে গেছে 18 সালে রেল, আমরা রেলগাড়ি চড়তে পারবো ইনশাআল্লাহ। যত আপনারা মাস ট্রানজিটের এটা কথা ভালো, বলেছেন, এটা ভালো। বিআরটি এমআরটির কথা বলেছেন, এগুলি স্যার অন্তত 2000 সালে যদি শুরু হতো তাহলে শেষ হয়ে যেত স্যার, কেন হয় নাই? কিন্তু কেন হয়নি কথা তো আমরা বলতে পারবো না। আপনারা জানেন, সবাই জানেন স্যার। না না মাননীয় ঠিক আছে। প্রধানমন্ত্রীর জন্য আমরা 9 আশা সালে করছি শুরু যে করেছেন আমরা স্যার। যদি আরো 2-3 বছরের এবং মধ্যে ভালো কাজ শুরু করেছেন, যদি অ্যাপ্রিসিয়েশন করেন, সবাই দোয়া করলে এবং আন্তরিক হলে অবশ্যই আমরা এটা আমরা আমাদের appreciate আমাদের করলাম। আমাদের অ্যাপ্রিসিয়েশন থাকবে। কিন্তু যেটা অধ্যাপক already হয়ে নজরুল গেছে, ইসলাম, এটা জনাব ভালো। আনসার আলী খান এবং জনাব আজিম বক্স, আপনাদের অনেক ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে, দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি।